কমরেড অশ্বিনীদার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের স্মারক বক্তৃতা পার্টি জেলা কমিটি, পার্টি এরিয়া কমিটি খুব ইতিবাচক উদ্যোগ, আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আরেকটা কথা বলছি আপনাদের সকলকে, আমি আমাকে যুক্ত করেই বলছি যে আমরা এই ধরনের প্রবাদ প্রতিম যারা ব্যক্তিত্ব, যারা জীবনে এই পার্টিটাকে গড়ে তোলবার জন্য সারা রাজ্যের বিভিন্ন জায়গায়, বাঁকুড়া জেলায় যেমন অশ্বিনীদা, তারা জীবনের একটা বড় সময় এই পার্টিটাকে বড় করবার জন্য তারা ব্যয় করেছেন। এদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা বড় বেশি দরকার। নতুন প্রজন্ম জানেন না কি কষ্ট, কি যন্ত্রণা, কি আক্রমণের মুখে দাঁড়িয়ে শুধুমাত্র আদর্শ বলে উদ্বুদ্ধ হয়ে কি অসাধারণ ঐতিহাসিক কাজ এই সমস্ত ব্যক্তিত্ব, প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব নিঃসন্দেহে এরা করেছে। তা আমি আমার শুরুতেই, বক্তব্যের শুরুতেই কমরেড অশ্বিনীদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার জীবনের যে চলার পর তার থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো আপনাদের হয়ে এই অঙ্গীকার আমি মনে করি নিঃসন্দেহে গ্রহণ করা যায়, গ্রহণ করছি। এই মতবাদিত দুনিয়ার বুকে, অর্থাৎ এই পৃথিবীর বুকের দ্বারা মানুষের শোষণ, অত্যাচার, বঞ্চনা, নির্যাতন চিরকালের জন্য তার অবসান ঘটিয়ে সমস্ত মানুষের সমান অধিকার, জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এই সমাজ দুনিয়ার বুকে গড়ে তোলা যায়, এমন পৃথিবী বাস্তবে গড়ে তোলা যায়, সেই পথের সন্ধান তো উপস্থিত করেছিল ওই মার্ক্সীয় মতবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, যাকে বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ। যে মতবাদী সারা দুনিয়ার মানব সভ্যতার কাছে সেই পথের নিশানা দিল, যে পথ ধরে এগোতে পারলে দুনিয়ার বুক থেকে চিরকালের জন্য সব ধরনের শোষণ, সামন্ততান্ত্রিক শোষণ, জমিদারি শোষণ, পুঁজিবাদী শোষণ, সাম্রাজ্যবাদী শোষণ, সব শোষণের অবসান ঘটানো যায়। সেই জন্য তো মার্ক্সবাদ গোটা মানব সভ্যতার কাছে আলোকবর্তিকা, একটা দীপশিখা, যে মতবাদ উপস্থিত হওয়ার পরে সারা দুনিয়ার মানুষ বুঝলো এই সেই মতবাদ যার জন্য আমরা এতকাল ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু এই মতবাদের সন্ধান ভারতের মানুষ পেল ওই রুশ বিপ্লবের মধ্যে দিয়ে। 1917 সাল এই সামনেই 7ই নভেম্বর আসছে, আপনারাও করবেন, বাঁকুড়া জেলা জুড়ে লাল ঝান্ডা তুলবেন, কারণ দুনিয়ার ইতিহাসের ধারাটা কি পাল্টে দিয়েছিল 1917 7ই নভেম্বর। কমরেড লেনিনের নেতৃত্বে রুশ দেশের বুকে সেই বিপ্লব, যে বিপ্লবের মধ্যে দিয়ে সারা দুনিয়া বার্তা পেল না এই অত্যাচার, এই শোষণ, বঞ্চনা এর অবসান ঘটানোর জন্যই এই বিপ্লব হয়েছে, নভেম্বর বিপ্লব। এবং যে বিপ্লব শুধু রুশ দেশেই শোষণের অবসান ঘটানো না, সারা দুনিয়ার মেহনতি মানুষের কাছে বার্তা দিল এই সেই মতবাদ, যে মতবাদকে ধরে আমাদের এগোতে হবে। আপনারা চীন বিপ্লবের নেতা কমরেড মাও জেডং এর নাম শুনেছেন। কমরেড মাও জেডং বলছেন, অরোরা যুদ্ধ জাহাজের কামান গর্জন। অরোরা ছিল সেই যুদ্ধ জাহাজ, ওই আজকের যেটা ওই মানে বিপ্লবের পরে যে শহরটার নাম হয়েছিল লেনিনগ্রাড, পিটার্সবার্গ, সেখানকার ওই বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজ অরোরা, সে অরোরা যুদ্ধ জাহাজই কামান গর্জন করেছিল, যার মধ্যে দিয়ে এই বার্তা চলে গেছিল শ্রমিক কৃষকদের কাছে যে শুরু হলো বিপ্লবী অভিযান। কমরেড মাও জেডং বলছেন, অরোরা যুদ্ধ জাহাজের কামান গর্জনের মধ্যে দিয়ে আমরা শুধু চীন না, আমরা গোটা প্রাচ্যের জনগণ ওই মার্ক্সীয় মতবাদের সন্ধান পেলাম। ভারতের ওই যুবকরাও যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন, স্বাধীনতার লড়াইকে যদি সাফল্যের দিকে নিয়ে যেতে হয় কোন পথ ধরে এগোতে হবে সেই পথের সন্ধান করছিল। এমন সময় তারা মার্ক্সবাদের বার্তা পেল এবং এইরকম যুবকেরাই কয়েকজন যারা সেই রুশ দেশের সোভিয়েত ইউনিয়নের ওই উজবেকিস্তানের রাজধানী তাশকান্ত, সেই তাশকান্ত শহরে তারা মিলিত হলেন এবং সেখানে 1920 সালের 17ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হল। এবং এই পার্টির প্রতিষ্ঠার পর আজকে 100 বর্ষ। এবং এই পার্টি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ভারতের বুকে ছিল পরাধীনতা, ভারতবাসী তখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীন, চরম অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সইতে হচ্ছে কোটি কোটি ভারতবাসীকে। সেই সময় ভারতের বুকে লড়াই চলছিল, স্বাধীনতার লড়াই। ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, আমরা দেশবাসী, আমরা ভারতবাসী, ভারতকে স্বাধীন করব, এই লড়াই সারা ভারত জুড়ে চলছিল। সেই স্বাধীনতার লড়াই, সেই স্বাধীনতার লড়াই কমিউনিস্ট পার্টি তার জন্মলগ্ন থেকে এই স্বাধীনতার লড়াইতে শুধু যুক্ত হলো না,
কমিউনিস্টদের প্রথম যে ঐতিহাসিক অবদান, ভারতের বুকে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম যে ঐতিহাসিক অবদান কমিউনিস্টরা রাখলেন স্বাধীনতা আন্দোলনের ধারায়, এই স্বাধীনতা আন্দোলনের লক্ষ্যটা কি? এতকাল ধরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হওয়ার আগে স্বাধীনতা লড়াই চলছিল, নিঃসন্দেহে ভারতবাসী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিলেন, কিন্তু লড়াই দাবিটা কিভাবে? সেই দাবির ক্ষেত্রে বড় বেশি জড়তা ছিল, অস্পষ্টতা ছিল। ওই স্বরাজের দাবি ছিল ইত্যাদি, ডোমিনিয়ন স্ট্যাটাস, অনেক কথা ছিল, কিন্তু পূর্ণ স্বাধীনতা, ইংরেজিতে বলে ফুল ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতা, আমরা ভারতবাসী, আমরাই ভারতকে স্বাধীন করব। তুমি কে? 7 সমুদ্র 13 নদী পেরিয়েছে, আমার দেশকে তুমি পরিচালনা করবে, শাসন করবে। সুতরাং পূর্ণ স্বাধীনতা চাই, মাঝখানে কোনো থামাথামির ব্যাপার নেই। এই পূর্ণ স্বাধীনতার দাবি ভারতের বুকে কমিউনিস্টরাই প্রথম উপস্থিত করলেন। হ্যাঁ, প্রথম দিকে যদি বলেন, সেই সময় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব যাদের হাতে ছিল, জাতীয় কংগ্রেস, প্রথমে তারাও এটা গ্রহণ করতে রাজি হয়নি। এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত এই পূর্ণ স্বাধীনতার দাবি সম্মতি দেননি। কমিউনিস্টরাই প্রথম থেকেই দাবি তুলেছিল। পরবর্তীকালে এই দাবি সারা ভারতের, শুধু কংগ্রেস দল না, সারা ভারতের জনগণের দাবিতে রূপান্তরিত হয়েছে। এবং এই কমিউনিস্ট পার্টি ভারতের বুকে স্বাধীনতা আন্দোলনের ধারায় ঐতিহাসিক অবদান বলতে গেলে আরেকটা বিশেষ করে উল্লেখ করতেই হয়। আমি কয়েকটা ঐতিহাসিক অবদান কমিউনিস্ট আন্দোলনের, যে গর্ববোধ আমাদের প্রত্যেকের থাকা উচিত, সেই জন্য উল্লেখ করব। এই যে ভারতীয় সমাজ, এই ভারতীয় সমাজের বৈশিষ্ট্যটা কি? সেই বৈশিষ্ট্যকে স্মরণে না রাখতে পারলে, সঠিকভাবে বিবেচনায় না রাখতে পারলে স্বাধীনতার আন্দোলন ঐক্যবদ্ধভাবে সব ভারতীয় জনগণকে এক জায়গায় টেনে এনে পরিচালনা করা সম্ভব না। কারণ সেই সময় স্বাধীনতা আন্দোলনে নানা ধারা ছিল। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তখন ছিলেন, প্রথমে ছিলেন বাল গঙ্গাধর তিলক, খুব বড় মাপের নেতা ছিলেন, কিন্তু তিনি সেই সময় যদি বলেন ধর্মীয় মতবাদ ইত্যাদির দ্বারা প্রভাবিত ছিলেন। আমি বেশি আলোচনা ওগুলোতে যাব না, কিন্তু তার স্লোগান ইত্যাদি কিছু বৈশিষ্ট্য, কিছু মানে যদি বলেন সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। এমন সময় মহাত্মা গান্ধী এলেন কংগ্রেসের নেতৃত্বে। কিন্তু সেই সময় সারা দেশের জাতীয় কংগ্রেস ছাড়া অন্যান্য দল, এই যে ভারতের বৈশিষ্ট্যটা কি? প্রথম বৈশিষ্ট্য, ভারত হলো একটি বহুত্ববাদের দেশ। এদেশে কোনো একটি ধর্মের মানুষ নেই, একটি জাতির মানুষ নেই, একটি ভাষার মানুষ নেই। এদেশে যেমন বাংলা ভাষা আছে, ওড়িয়া ভাষা আছে, অসমিয়া আছে, তামিল আছে, তেলেগু আছে, মালায়ালাম আছে, গুজরাটি আছে, মারাঠি আছে, পাঞ্জাবি আছে, এত এত ভাষা নিয়ে আমাদের ভারত। এই ভারতে বিভিন্ন উপজাতি আছে, আদিবাসী আছে, এই নিয়ে আমাদের ভারত। এই ভারতে কত ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি কত ধর্মের মানুষ। এই ভারত হচ্ছে বহুত্ববাদের দেশ। হাজার হাজার বছর ধরে কত বৈচিত্র্য নিয়ে এই ভারতের বিকাশ হয়েছে। বৈচিত্র্যের ভূমি হচ্ছে ভারত। সুতরাং ভারত হলো বহুত্ববাদের ভূমি। এখানে কোনো একটা নির্দিষ্ট ধর্ম, একটি কোনো জাতি, একটি কোনো ভাষা, তা আধিপত্য চাপিয়ে দেওয়া যাবে না। ভারতের বৈশিষ্ট্যকে বিবেচনায় রাখতে হবে। এই যে ভারতের এই বৈশিষ্ট্যকে চিহ্নিত করা, কমিউনিস্টরাই প্রথম ঐতিহাসিক বস্তুবাদকে আশ্রয় করে, ওই মার্ক্সীয় মতবাদ, মার্ক্সীয় দর্শন, ঐতিহাসিক বস্তুবাদকে আশ্রয় করে ভারতীয় সমাজকে সঠিকভাবে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা কমিউনিস্টরাই করলেন। যার জন্য কমিউনিস্টদের প্রথম থেকে স্লোগান ছিল সব ভারতবাসীকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সব ভারতবাসী ঐক্যবদ্ধ করেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম আমাদের পরিচালনা করতে হবে। আর এই লক্ষ্য নিয়ে এগোতে গিয়ে কমিউনিস্টরাই ভারতের বুকে প্রথম একটা শ্রমিক সংগঠন ছিল, তার নামও ছিল AITUC। কিন্তু এই যে সুস্পষ্ট লক্ষ্য নিয়ে, স্বাধীনতার লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করা, আর তার সঙ্গে সমাজ পরিবর্তনের যে লড়াই, অর্থাৎ এই শোষণের অবসান ঘটিয়ে এই নতুন সমাজ ভারতের বুকে স্বাধীনতা এবং তার সঙ্গে শোষণ মুক্ত ভারত গড়ে তোলবার লড়াই, এবং সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে মার্ক্সবাদ। এই ব্যাখ্যাই তো দিয়েছে যে আধুনিক যুগে এই নেতৃত্ব শ্রমিক শ্রেণী ছাড়া কেউ দিতে পারে না। সেই লক্ষ্য নিয়ে শ্রমিক শ্রেণীকে তাকে গড়ে তোলা, তাকে সংগঠিত করা, এইভাবেই কমিউনিস্টরাই প্রথমে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন সংগঠনকে একটা ব্যাপকতর রূপ দিল। আবার কমিউনিস্টরা ওই যে বললাম বহুত্ববাদের ভারত, সমস্ত ভাষাভাষী শ্রমিকদের সংগঠিত করেই
শ্রমিক সংগঠন, সারা ভারতের কৃষকদের সংগঠন। সেখানে বাঙালি কৃষক আছেন, অসমিয়া আছেন, ওড়িয়া আছেন, তামিল, তেলেগু, সব সারা ভারত কৃষক সভা কমিউনিস্টই গড়ে তুললেন। এবং কৃষকদের লড়াই জমিদারতন্ত্রের বিরুদ্ধে, সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে, আবার ব্রিটিশদের ভারত থেকে হটিয়ে দিয়ে স্বাধীন ভারত গড়বার জন্য একের পর এক বিষয়গুলোকে যুক্ত করে কৃষকদের লড়াই। কমিউনিস্টরাই এক্ষেত্রে অগ্রসর, তারাই প্রধান ভূমিকা নিয়ে। আবার এইভাবে ছাত্রদের সংগঠিত করো, তরুণ প্রজন্ম, সব ভাষা, সব সংস্কৃতির ছাত্রদের তাদের সংগঠিত করো। নিখিল ভারত ছাত্র ফেডারেশন গড়ে উঠল বুদ্ধিজীবীদের সংগঠন, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, এইরকম বিভিন্ন অংশের মহিলাদের সংগঠন, কমিউনিস্টরাই। অর্থাৎ সারা ভারতের বহুত্ববাদকে বিবেচনায় রেখে সর্বভারতীয় ভিত্তিতে ব্রিটিশ বিরোধী লড়াইকে সংগঠিত করবার জন্যই তারা এই ধরনের সর্বভারতীয় সংগঠন তো কমিউনিস্টরাই প্রথম গড়ে তুলতে শুরু করল। এবং তার সঙ্গে বহুত্ববাদের ভারত মানে এই ভারত হবে ধর্মনিরপেক্ষ, যে ধর্মনিরপেক্ষতা তাকে ভিত্তি করেই ভারত, এই বার্তা কিন্তু কমিউনিস্টরাই প্রথম ভারতবাসীর কাছে উপস্থিত করেছে। আর ধর্মনিরপেক্ষতা মানে আজকে ভারতের যারা শাসক, আমাদের দেশের শাসকরা মূলত স্বাধীনতার পর থেকে এখন এটা ভয়ঙ্কর প্রবণতা হিসেবে এসছে, এরা ধর্মনিরপেক্ষতার অর্থটাকেই পাল্টে দিয়েছে। ধর্মনিরপেক্ষতার অর্থ এটা করেছে সব ধর্মই রাষ্ট্রতে কর্তৃত্ব করতে পারে। আর এখন তো বিজেপি, RSS ওরা উগ্র হিন্দুত্ববাদ তাকেই ব্যবহার করছে, এরাই রাষ্ট্র চালাবে। কিন্তু ধর্মনিরপেক্ষতার আসল মানেটা, ধর্মনিরপেক্ষতা আমরা একটি ইংরেজি শব্দের বাংলা করেছি, সেকুলারিজম। এটা ইংরেজি শব্দ। যখন ইউরোপের বুকে এনলাইটেনমেন্ট, সেই জাগরণ ঘটছে, সেই এনলাইটেনমেন্টের যুগ, চেতনা বাড়ছে, মানুষের বোধ বাড়ছে, সভ্যতার আরো অগ্রগতি ঘটছে, সেই সময় এই ধর্মনিরপেক্ষতার চেতনা এসছে। ধর্মনিরপেক্ষতাকে মানুষ এইভাবেই ব্যাখ্যা করেছে, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে দিতে হবে, ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে দিতে হবে, এটাই ধর্মনিরপেক্ষতা। আর ভারতের বুকে ধর্মনিরপেক্ষতাকে সঠিকভাবে আঁকড়ে একমাত্র কমিউনিস্টরাই আগামী ভারত, স্বাধীন ভারত হবে ধর্মনিরপেক্ষ ভারত। এত ধর্মের মানুষ আছে, যে যার ধর্ম ব্যক্তিগতভাবে আচরণ করবেন, প্রত্যেকের অধিকার আছে নিজের ধর্ম আচরণ করা, কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতি বা ধর্মের সঙ্গে রাষ্ট্রকে মেলানো যাবে না। কমিউনিস্টরা এই কমিউনিস্ট পার্টি ভারতের বুকে গড়ে উঠে স্বাধীনতা আন্দোলনের ধারায় ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা শুধু উপস্থিত করলো না, ওই ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই আগামী ভারত হবে এই রূপে মানুষকে অবহিত করে, মানুষকে সচেতন করে আন্দোলনকে জোরদার করা। সেই সময় আমরা দেখছি একই সাথে কমিউনিস্টদের এই প্রয়াস যখন চলছে, তখন ভারতবাসীকে বিভক্ত করো, ব্রিটিশদের দালালি করো, এই RSS, এই যে বিজেপি তো একটা ওরা RSS তৈরি করেছে, 1951 সালে তৈরি করেছিল ভারতীয় জনসংঘ, 1980 সালে ওটাকে বাদ দিয়ে তৈরি করলো ভারতীয় জনতা পার্টি। আসল সংগঠন ওদের মাদার অর্গানাইজেশন, ইংরেজিতে বলে না, ওদের আসল হচ্ছে RSS। লকডাউন, তারপরে প্যান্ডেমিক, অতিমারি, অথচ এই ভদ্রলোক এবং তার আশেপাশে আরো কিছু বড় বড় পুঁজিপতির হু করে সম্পত্তি বাড়ছে, কারণ এদের নেতৃত্বে পুঁজিপতি জমিদাররাই ভারতকে চালাচ্ছে। তাই তো আমরা বলেছি ভারতের বুকে পূর্ণ মুক্তি জনগণের যদি অর্জন করতে হয়, তাহলে জনগণতান্ত্রিক ভারত স্থাপন করতে হবে। আজকে যে পুঁজিবাদী জমিদারি ব্যবস্থা চলছে ভারতের বুকে স্বাধীনতার পর থেকে, তাকে হটিয়ে দিতে হবে। হটিয়ে আমাদের জনগণতান্ত্রিক ভারত শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, আর শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এদের যে ঐক্য, তার উপরে দাঁড়িয়ে এটা গড়ে তুলতে হবে সেই জনগণতান্ত্রিক ভারত। তবে এটা মুখের কথা হবে না, বিপ্লবের মধ্যে দিয়ে হবে। এই যারা অত্যাচারী শাসক, তাদের হটিয়ে দিতে হবে ক্ষমতা থেকে। সেই বিপ্লবের লক্ষ্যে আজকে আমাদের লড়াই। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমরা পার্টি প্রতিষ্ঠার 100 বছর হয়ে গেছে। আমরা ভারতের বুকে সেই বিপ্লবী পরিবর্তন নিয়ে লড়াই করছি, এটা আমরা এখানে যারা আছি সকলেই আমরা জানি। কিন্তু এই মুহূর্তে তখন পার্টি 100 বর্ষ পালন করছে, সেই সময় আমাদের সামনে আজকে কর্তব্যটা খুব গুরুত্বপূর্ণ কর্তব্য। ওই যে শুরুতেই যেটা বললাম, ভারতের বহুত্ববাদ, ভারতের ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে, এই এমনকি স্বাধীনতার আগে থেকে আমরা বলেছি আগামী ভারত হবে গণতান্ত্রিক ভারত, অর্থাৎ সব মানুষের অধিকার থাকবে, কোন ধনী দরিদ্র নির্বিশেষে সমান অধিকার, এবং সেই অধিকার যাতে সুরক্ষিত হয় বিভিন্ন প্রতিষ্ঠানের দাবি আমরাই করেছিলাম। ওই যে সংসদ, পার্লামেন্ট, তারপরে আপনার আমাদের দেশের অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সে আপনি সুপ্রিম কোর্ট
বলুন, সে আপনি ইলেকশন কমিশন বলুন, সে আপনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলুন, এগুলো সবই, তারপরে কি বলে ওই সিবিআই, সবই হচ্ছে বিভিন্ন, ইংরেজিতে বলে ইনস্টিটিউশনস ফর ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইন অর্ডার টু এনশিওর কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানটাকে সুরক্ষিত করার জন্যই এই গণতান্ত্রিক প্রতিষ্ঠান। আজকে আমরা তাকিয়ে কি দেখছি? আমরা দেখছি আমাদের ভারতের এই যে আরএসএস বিজেপি সরকার, এই সরকার গত প্রায় 6 বছর হয়ে গেল, এরা ভারত আজকে এরাই চালাচ্ছে ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এবং আজকে আমরা দেখছি ওই যে বৌদ্ধবাদকে এরা স্বীকার করে না, এরা ধর্মনিরপেক্ষতাকে মানে না। এমনকি ভারতের যে সংবিধান 1950 সালে যা গৃহীত হল, সেই সংবিধান তাকে ওরা মানে না, কারণ ওরা পরিষ্কার বলে মনুস্মৃতি ছাড়া কি হতে পারে। আরএসএস এর পরিষ্কার কথা, ভারতের যদি সংবিধান হয় সেটা মনুস্মৃতি হতে পারে, আর কিছু না। ওরা এই সংবিধানকে গ্রহণ করে না। মনুস্মৃতি মানে আপনারা জানেন, যেখানে পরিষ্কার বলছে চতুর্বর্ণ ব্যবস্থা থাকবে, শেষ কথা বলবে ব্রাহ্মণ আর তার সঙ্গে ক্ষত্রিয়রা, বৈশ্য শূদ্র সব নিচে, এটাই মেনে চলতে হবে। 2, মহিলারা পুরুষদের অধীনে থাকবে, এর বাড়তি কিছু অধিকার হতে পারে না। নিচু জাতি তারা, এমনকি বলছে, আপনারা জানেন মনুস্মৃতিতে বলেছে ওরা বেদ পড়তে পারে না, উপনিষদ পড়তে পারে না, পড়তে গেলে জিভ কেটে দিতে হবে, সব ওই 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 মনুস্মৃতিকে ওরা বলছে ওরা ভারতের সংবিধান মানে না। যে সংবিধানে বলা আছে উই দ্য ইন্ডিয়ান, শুরুতেই বলা আছে প্রিয়াম্বল বা মুখবন্ধে, আমরা ভারতবাসী, আমরা হচ্ছে একটি সার্বভৌম গণতান্ত্রিক। 1976 সালে জরুরি অবস্থায় সংবিধান সংশোধন করে যুক্ত করা হলো সমাজতন্ত্র, এবং সমাজতান্ত্রিক দেশের আমরাই হচ্ছি সিটিজেন্স, নাগরিক। একটা ওরা মানে না। ওরা আজকে দেখছেন কি ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে। কিন্তু আজকের এই মুহূর্তের ভারতের অবস্থাটাই, এই মুহূর্তের ভারতের অবস্থা হচ্ছে একের পর এক ঘটনা। দেখুন, এই যে সিএ, ধর্মের নামে নাগরিকত্ব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, জানেন হইচই নেয়াদ, ওই প্যান্ডেমিক চলে এলো, অতিমারি চলে এলো, তারপরে এনআরসি, এগুলো সবই হচ্ছে ধর্মের ভিত্তিতে। অর্থাৎ আমাদের দেশের সংবিধান বলছে ভারতবাসী নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে হতে পারে না, সংবিধান বলছে, ওরা মানে না, কারণ ধর্ম নিরপেক্ষতাকে মানে না। ওদের কথা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ, ওই হিন্দু রাষ্ট্র, যে হিন্দু রাষ্ট্র অন্য কোনো ধর্মের মানুষের অধিকার সমান থাকতে পারে না। কারণ যে বইটা ওদের বাইবেল, আরএসএস এর বাইবেল, আরএসএস এর 2টি বই আছে বাইবেল। একটি হচ্ছে সাভারকার, যে নেতার কথা ওরা বারে বারে বলে, তার লেখা হিন্দুত্ব। আরেকটা হচ্ছে ওদের আরেক নেতা গোলওয়ালকার, তার লেখা উই অল আওয়ার নেশন ডিফাইন্ড। তাতে পরিষ্কার বলা আছে এই ভারত হচ্ছে একমাত্র হিন্দুদের দেশ, অন্য কোনো ধর্মের মানুষ এখানে থাকলে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে, এর বাইরে কিছু না। অধীনতা মেনে নিতে হবে, না হলে থাকতে পারবে না। এই ভয়ঙ্কর উগ্র হিন্দুত্ববাদ, যা ভারতের ধর্ম নিরপেক্ষতা। হাজার হাজার বছর ধরে আমাদের ভারত, আর এই ভারতে আজ থেকে 2500 বছর আগে গৌতম বুদ্ধ এই দেশের মাটিতে জন্মেছিলেন। এই দেশের মাটি থেকে বৌদ্ধ ধর্মের জন্ম হয়েছিল। মহাবীর জৈন এই দেশের মাটিতে 2600 বছর আগে জন্মেছিলেন। এই দেশের মাটি থেকে জৈন ধর্ম। এই তো আমাদের ভারতের বহুত্ববাদ। কত বাইরে থেকে শক্তি এসছে, কিন্তু আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সভ্যতা তাকে গ্রাস করতে পারেনি, বরং তার সঙ্গে যাকে বলে অ্যাসিমিলেটেড হয়েছে, মিলিত হয়ে গেছে। যার জন্য রবীন্দ্র বিশ্বকবি বলেছেন এই ভারতকে তিনি মহামানবের সাগর তীর বলেছেন। কত এসছে, সকল পাঠান মোগল সব এসে এই দেশে মিলিত হয়েছে। এইভাবেই তো ভারতের বহুত্ববাদ গড়ে উঠেছে। এবং এই ভারতই আমরা জানি একই সাথে রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের উচ্চারণ করতে হয়। এই ভারতে এইরকম অসংখ্য, আমরা জানি, আমরা গুরু গোবিন্দ সিং থেকে শুরু করে এই অসংখ্য মানুষ, শিখ ধর্মের মানুষ, কেউ মুসলিম ধর্মের, কেউ হিন্দু ধর্মের। এটাই তো ভারতের ধর্ম নিরপেক্ষতা, যেটা একদিনে করে উঠিনি, কারণ ইচ্ছেটা হয়নি। ভারতের ইতিহাস তার অগ্রগতির ধারাতে আমাদের দেশের বহুত্ববাদ, আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা, ওরা কিছুটাকে মানে না। কারণ ওদের লক্ষ্য হচ্ছে ওদের রাজনীতি, এটাকে মনে রাখতে হবে। হিন্দু ধর্ম আর হিন্দুত্বের মধ্যে সবচেয়ে বড় ফারাক হচ্ছে হিন্দুত্ব বা হিন্দুত্ব। এই যে আরএসএস যাটাকে ব্যবহার করে, আরএসএস বিজেপি, এটা হচ্ছে হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি, এটাই ওরা করে। হিন্দু ধর্ম, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে হিন্দু ধর্ম চালক
তারা তো বারে বারে বলেছেন হিন্দু ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সহনশীলতা, টলারেন্স, সহনশীলতা। এটাই নাকি সারা বিশ্বকে হিন্দু ধর্ম তার শিক্ষা দিয়েছে। বিবেকানন্দ তার বক্তৃতায়, ঐতিহাসিক শিকাগো বক্তৃতায় বলছে। কিন্তু এদের কাছে এই উগ্র হিন্দুত্ব মানে হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ, এটাকে ওরা ব্যবহার করছে রাজনীতির লোক। আজকে দেখছেন রাষ্ট্রটা যেহেতু ওরা নিয়ন্ত্রণ করছে, এই আরএসএস বিজেপি সরকার, এরা আজকে এই যে ধরুন নাগরিকত্ব ধর্মের ভিত্তিতে একদম পরিকল্পিতভাবে সংখ্যালঘু মানুষকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া, খুব সুপরিকল্পিতভাবে। আচ্ছা ধরুন জম্মু কাশ্মীরে 370 নম্বর ধারা বাতিল করে দিল। একটা রাজ্য ছিল, সেই রাজ্যটা রাজ্য নেই, কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। 35-এর এই আরেকটা সংবিধানের ধারা বাতিল হলো। কিন্তু ইতিহাস কি বলছে? ইতিহাসটা তো আমাদের জেনে নিতে হবে। আমাদের দেশের যখন স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সময় ওই জম্মু কাশ্মীরে তখন ছিল সামন্ততান্ত্রিক রাজা ছিলেন হিন্দু, রাজা হরি সিং। কিন্তু ওখানে ছিল চরম সামন্ততান্ত্রিক শোষণ। তার বিরুদ্ধে ওখানকার মানুষ, ওই জম্মু কাশ্মীরের অধিকাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী, কিন্তু তারা লড়াই করছিলেন ঐক্যবদ্ধভাবে ওই জমিদার তন্ত্র, সামন্ততন্ত্রের শোষণের বিরুদ্ধে। তারা সেই লড়াই চালাচ্ছিল, যে লড়াই ছিল ওই রাজার বিরুদ্ধে। এবং ঠিক সেই সময়, স্বাধীনতার সময়, সেই সময় ভারত স্বাধীন সরকার জিজ্ঞেস করেছিল হরি সিংকে যে আপনি বলুন, আপনি তো রাজা, কোন দিকে যাবেন? উনি বললেন না, আমি কোনো দিকে যাব না, ভারত না পাকিস্তান না, আমি একটা আলাদা আলাদা দেশ চাই। এটা ছিল হরি সিং এর বক্তব্য। আর জম্মু কাশ্মীরের যারা প্রজা, কৃষক, সাধারণ মানুষ যারা লড়াই করছিলেন, তারা ভারতের অন্তর্ভুক্তির জন্য লড়াই করেছিলেন। এই শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ যিনি বাবা ছিলেন, তার নেতৃত্বে, ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বে কাশ্মীরের জনগণ লড়াই করেছিল। যে রাজ্যের অধিকাংশ মানুষ ছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদের দাবি ছিল কিন্তু আমরা ভারতের অন্তর্ভুক্তি চাই। এবং সেদিন অনেক চক্রান্ত হয়েছিল কাশ্মীরকে ভারত থেকে বাদ দেওয়ার। কাশ্মীরের জনগণ রুখে দাঁড়িয়েছে, একদম রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু তারা তখন ভারত সরকার, নেহরু সরকারকে বলেছিলেন যে আমাদের ভারতের অন্তর্ভুক্তির জন্য আমাদের কিছু দাবি আছে। কিছু দাবি হলো মূলত একটা দাবি, আমাদের যে স্বাতন্ত্র্য, অর্থাৎ আমরা কাশ্মীরি জনগণ, আমাদের বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র্য আছে, সেগুলোকে মর্যাদা দিতে হবে। এই তিনটে ওরা, এই ওদের যে স্বাতন্ত্র্য বা বৈশিষ্ট্যকে ওরা যেটা বলেছিল কাশ্মীরিয়ান, ইনসানিয়াত, জমহুরিয়াত, অর্থাৎ কাশ্মীর, সে কাশ্মীরের বৈশিষ্ট্যকে রক্ষা করতে হবে। 2, মানবতা, সে মানবতাকে মর্যাদা দিতে হবে। 3, গণতন্ত্র। এই তিনটি। আর সত্যি তো সেই সময় কাশ্মীরে তখন এই তিনটে কথাকে ভারত সরকার বললো, হ্যাঁ আমরা গ্রহণ করলাম। এই ফলে 370 নম্বর ধারা, এটাই তো ইতিহাস। ভারতের সংবিধানে 370 নম্বর ধারা অন্তর্ভুক্ত হলো, যার ভিত্তিতে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলো। এই ইতিহাসকে বাদ দিয়ে দিলে চলবে? আর আজকে দেখুন ওই আরএসএস বিজেপি সরকার পুরো কাশ্মীরটাকে টার্গেট করেছে। একটা রাজ্য রাতারাতি, সে রাজ্য আর নেই, কেন্দ্রশাসিত অঞ্চল ভাগ করে দিল। একটা জম্মু কাশ্মীর আর একটা হচ্ছে লে লাদাখ, ভাগ করে দিল, এবং দুটোই কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ কেন করলো? ওই একটাই লোক, এই রাজ্যের অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলিম মানুষ। সেই জন্য এখানে 370 নম্বর ধারা বাতিল করে দিল। এবং যেসব 370 নম্বর ধারা অনেক গুরুত্বপূর্ণ দিচ্ছে, যে ওখানে বাইরের থেকে গিয়ে কেউ ওই জমি কেনা ইত্যাদি ইত্যাদি এগুলো করা যায়। নাহলে ভারতের অনেক রাজ্যে আছে এই ঘটনা। আজকে ভারতের হিমাচলের মতো রাজ্যে আছে, মণিপুরের মতো রাজ্যে আছে, কিছুটা মহারাষ্ট্রের কিছুটা অংশে আছে, এইসব নানা ধারায় আছে। কিন্তু ওরা পরিকল্পিতভাবে এই লক্ষ্য নিয়ে, ষড়যন্ত্রমূলক লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তাহলে একদিকে ভারতের বৌদ্ধবাদ, ধর্ম নিরপেক্ষতা, তার উপরে আক্রমণ চালানো। আমাদের দেশের ধরুন, আচ্ছা ধরুন সুপ্রিম কোর্টের রায় তো জানেন কি হয়েছিল গত বছর 5ই আগস্ট, মানে গত বছর 2019, ওই যে অযোধ্যা। আচ্ছা অযোধ্যায় মামলাটা কি ছিল? মামলাটা ছিল, ওখানে ছিল মসজিদ, সেটাকে ভেঙে দেওয়া হলো 1992 সালে। আচ্ছা ভেঙে দেওয়া হলো, পরের দিন 6 ডিসেম্বরের পরের দিনের কাগজে ছবি বেরিয়েছিল। এখানে যারা বয়স্ক, আমার ধারণা তাদের মনে আছে, ওখানে লখনৌয়ের সিবিআই কোর্ট ওদের 3 জনকে মুক্তি দিয়ে বললো না, ওদের কোনো ভূমিকায় ছিল না, বুঝুন। কোর্টকে দিয়ে রায় দেওয়ানো হলো, সিবিআই কোর্ট।
আচ্ছা, তার আগে 1992 6 ডিসেম্বর নিয়ে গত বছর 5ই ডিসেম্বর কি রায় দিল? ওখানে মসজিদ ছিল, সেটাকে ভেঙে দেওয়া হলো। বলা হয়েছিল এই ব্যাপারে রায় মসজিদ আর মন্দির বিতর্কে। সুপ্রিম কোর্ট রায় দিল। কি রায় দিল? প্রথমে বললো রামের চরিত্র হচ্ছে বাস্তব না, কাল্পনিক। সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট রায় শুরু করলো রামের চরিত্র বাস্তব না, কাল্পনিক চরিত্র। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বললো ওখানে রাম জন্মেছিল, অনেকে বলছে ওখানে রাম মন্দিরই হোক। একটা ধর্মনিরপেক্ষ দেশে, যে দেশের সংবিধানে বলা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, একটা সম্পূর্ণ একটা মিথোলজি, একটা পুরাণ, যার কোনো বাস্তব ভিত্তি নেই, বিজ্ঞান ভিত্তি নেই, তার উপরে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে তুষ্ট করবার জন্য রায় দিল। যার জন্য আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি কি তার পরের দিন বললো, ইট ইজ এ ভার্ডিক্ট বাট নট জাস্টিস। এটা রায়, কিন্তু বিচার হলো না, বিচার হলো না। এবং তারপরে এবছরের 5ই আগস্ট কি দেখলেন? সারা দেশ জুড়ে একটা আতঙ্ক, ওই অতিমারি। তার মধ্যে নরেন্দ্র মোদী ওখানে গেলেন, তার কয়েকদিন পরেও নিশ্চয়ই মন্তব্য বলতো অনেকেরই করোনা হলো, কিন্তু উনি গেলেন। যাওয়ার পরে ওখানে গিয়ে ওখানে উনি পুজো সব করে উনি ওখানে ধর্মনিরপেক্ষ ভারতের প্রধানমন্ত্রী। এবং যেখানে যে ওই মসজিদটা যে ভাঙা হয়েছে, এটা রায় সুপ্রিম কোর্টও বলেছে যে হ্যাঁ ওটা অন্যায় হয়েছে, যারা এই অন্যায় করেছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, সুপ্রিম কোর্ট রায়তে বলল। আর দেশের প্রধানমন্ত্রী ওখানে পুজো অর্চনা করে তিনি রাম মন্দিরের শিলা স্থাপন করলেন। ভারতের, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, বহুত্ববাদী দেশ, পরিকল্পিতভাবে অর্থাৎ আমাদের দেশের এই ভিত্তিগুলোকে ক্রমান্বয়ে দুর্বল করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলছি না। আচ্ছা বলুন, এই দেশের সুপ্রিম কোর্ট, আমরা বলি এটাকে বলা হয় এটার নাকি দাম আমি শুনেছি, যারা জানেন বলতে পারবেন, নাকি কোটি টাকা, আমি জানি না কি। সেইটা চলে 2019-এর 5ই আগস্ট এই সুপ্রিম কোর্ট রায় দিল। অর্থাৎ ক্রমান্বয়ে কোর্টগুলোকে, সুপ্রিম কোর্ট সহ সেগুলোকে ক্রমান্বয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই RSS বিজেপি কুক্ষিগত করছে ক্রমান্বয়ে। পার্লামেন্টের কি হাল করেছে? এই কয়েকদিন আগে প্রতিবারের মধ্যে পার্লামেন্ট বসলো, সেই পার্লামেন্টে কোনো আলোচনা হবে না, পার্লামেন্টে প্রশ্ন তোলা যাবে না, কোনো রকম কোনো, ওরা একের পর এক ওই যে কৃষি বিল নিয়ে এলো। আর এই কৃষি বিল তো আগে আলোচনার বিষয় হচ্ছে পার্লামেন্টে, এসব না করে সরাসরি আলোচনার সুযোগ নেই, মতামত দেওয়ার সুযোগ নেই, একদম কৃষক বিরোধী, দেশ বিরোধী, দেশের মানুষের স্বার্থ বিরোধী ভয়ঙ্কর কৃষি বিল পাশ করিয়ে নিল। পাশ মানে কি? যেভাবে পাশ করানো দেখলেন পার্লামেন্টে, যারা বিরোধিতা করছিলেন 8 জন MP, তাদের সাংসদ পদ খারিজ করা হলো, তারা বিরোধিতা করছেন বলে। কোনো বিরোধিতা চলবে না। খাদ্য ভান্ডারে খাদ্যশস্য ছিল 7,70,00,000 টন, 7,70,00,000 টন। আর এই সর্বশেষ এই দিন 15-18 আগে, আমি যে দিন 15-18 আগে হিসেব, সেটা হচ্ছে আপনার এই পরিমাণটা, খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে 10,40,00,000 টন। ক্রমান্বয়ে রবি ফসল উঠেছে, জমেছে, মানুষ তো খাবার কিনতে পারছে না। এইরকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের পার্টি প্রথম সারা দেশের বুকে, আমরাই পরিষ্কার মানুষকে বাঁচাবার জন্য ওই নয়া উদার নীতি যখন আক্রমণ চালিয়েছে শ্রমিকের বিরুদ্ধে, ক্ষেত মজুর কৃষকের বিরুদ্ধে, সাধারণ ভারতীয় জনগণের বিরুদ্ধে, কাজ নেই, যুবরা কোথায় যাবে, শিক্ষার উপরে কি ভয়ঙ্কর নয়া শিক্ষা নীতির নাম করে গোটা শিক্ষাটা একদিকে বেসরকারীকরণ করো, শিক্ষাটায় যার টাকা আছে অভিভাবকের, তার ছেলে মেয়ে শিক্ষা পাবে, সেই পর রাস্তা ধরে ওরা জাতীয় শিক্ষানীতি নিয়ে এসেছে। ক্রমান্বয়ে কেন্দ্রের সরকার শেষ কথা বলবে, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অথচ সংবিধানে বলা আছে শিক্ষা যৌথ তালিকায় থাকবে। এক ভয়ঙ্কর পরিবেশ, ভয়ঙ্কর আক্রমণ ছাত্রদের বিরুদ্ধে, সব অংশের মানুষ আক্রান্ত। এই অবস্থায় আমাদের পার্টি CPIM, আমরাই বলেছি ভারতের কমিউনিস্ট আন্দোলনের আমরাই মূল প্রতিনিধি। গোটা ভারতের কমিউনিস্ট আন্দোলনের 100 বছরের ইতিহাস, সেই 100 বছরের ইতিহাস তাকে বিবেচনায় রেখে কমিউনিস্ট আন্দোলনের উত্তরসূরি যদি বলেন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী শ্রমিক শ্রেণীর প্রকৃত বিপ্লবী পার্টি ভারতের বুকে, আমরাই ভারতের আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলেছি ভারতবাসীকে বাঁচাতে গেলে ভারতবাসীকে অর্থ দিতে হবে। প্রতি ভারতবাসী যার প্রয়োজন আছে, ইনকাম ট্যাক্স যারাই দেন না, আয়কর যারাই দেন না, সমস্ত পরিবারকে দেশের সরকার তাকে অর্থ যোগাতে হবে। আমরা বলেছি প্রতিটা পরিবারকে 7,500 টাকা, কমসে কম 6 মাস কেন্দ্রের সরকার যে সমস্ত পরিবার আয়কর দেয় না, সমস্ত পরিবারকে 7,500 টাকা প্রতি মাসে আগামী 6 মাস দিতে হবে।
দ্বিতীয় দাবি আমরা বলেছি, ভারতবাসীকে বাঁচাতে হবে, খাবার দিতে হবে। খাদ্য ভাণ্ডারে খাদ্য মজুত আছে, প্রতি ভারতবাসীকে মাথা পিছু 10 কেজি, মাথা পিছু প্রতি মাসে 10 কেজি খাদ্য দিতে হবে বিনা পয়সায়। 3, কাজ নেই, কাজ জোটাতে হবে। তাই আমরা বলেছি ওই রেগা যেটা গ্রামে ছিল ওটা গ্রামে রাখলে চলবে না, ওটা গ্রাম শহর সর্বত্র ছড়িয়ে দিতে হবে। শহরে অজস্র বেকার, এবং ওটাকে 100 দিনের করলে হবে না, 200 দিন মজুরি বাড়িয়ে দিতে হবে, 600 টাকা মজুরি। আমাদের দাবি প্রথমে ছিল, পরে বামপন্থীরা বললো আমাদের ওই দাবি। এমনকি পরে সব বিরোধীরা তারাও তো আজকে এক দাবি, এই দাবির পক্ষে এসে দাঁড়াচ্ছে। এমনকি জাতীয় কংগ্রেসও দেখলাম তারাও যে একই দাবির পক্ষে। এই দাবি, কারণ আজকে ভারতবাসীকে বাঁচানো এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং অর্থনৈতিক আক্রমণে জর্জরিত ভারতবাসী, বিশেষ করে যারা গরিব নিম্নবিত্ত, এই মানুষ, যারা প্রান্তিক মানুষ, এই মানুষকে বাঁচানোর লড়াই আমাদের আজকে ঐতিহাসিক দায়িত্ব। তাহলে কমিউনিস্ট আন্দোলনের অতীত, সেই অতীত থেকে আত্মবিশ্বাস অর্জন করে আজকের এই মুহূর্তের লড়াই, সেই লড়াইকে যখন আমরা বিবেচনা করছি, এটা হচ্ছে একটা লড়াই যে এর সাথে সাথে এই লড়াইয়ের একটা অঙ্গ, সেটা আমি পড়ে যাচ্ছি। এরই সঙ্গে আমাদের লড়াই হচ্ছে আমাদের দেশকে ক্রমান্বয়ে আমেরিকার অনুচর করে দেওয়া হচ্ছে। আরে আমরা লড়াই করলাম, বিদেশিদের ভারত থেকে হটিয়ে দিলাম, বললাম আমাদের স্বাধীন ভারত চাই। আর আজকে মোদীর সরকার ক্রমান্বয়ে ভারতকে আমেরিকার অনুচর করে দিচ্ছে। আমেরিকা যা বলবে ভারত সেই, আমেরিকা হ্যাঁ বললে ভারত হ্যাঁ বলছে, ভাবতে পারেন। আর আমেরিকা না বললে ভারত না বলছে, যে আমেরিকা ভারতকে লুটের ক্ষেত্র ছাড়া আর বেশি কিছু ভাবে না। এই অবস্থায় ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতেই হবে। আমরা আমেরিকা, আমাদের দুনিয়ার সব দেশ বন্ধু হতে পারে, কিন্তু আমরা কোন দেশের আমরা সহচর না, আমরা ওই জুনিয়র পার্টনার আমরা হতে পারবো। সুতরাং আমাদের দেশের সম্মান সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে এই লড়াই ভারতবাসীর লড়াই। 3 নম্বর হচ্ছে আমাদের দেশের আজকে সাম্প্রদায়িকতা নানা রূপে দেখছেন তো। দিল্লিতে বাচ্চা ছেলে মেয়েগুলোকে, জামিয়া মিলিয়ার ছাত্রছাত্রী, তারপরে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, দিল্লি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এখনো কিভাবে মামলায় জড়িয়ে রেখেছে। আমার নাম আছে তো, UAPA, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, সেডিশন অ্যাক্ট, ব্রিটিশরা চালু করেছিল, দেশদ্রোহী। এখন ওদের বিরোধিতা করলে সেই দেশদ্রোহী হয়ে যাচ্ছে, যে ওদের বিরোধিতা করবে দেশদ্রোহী। কি অন্যায়, কি আচরণ! আসলে সাম্প্রদায়িকতাকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক মেরুকরণ ওরা ঘটাচ্ছে রাজনীতির জন্য। এই যে বিহারের ভোট, আজকে আপনারা জানেন প্রথম দফার ভোট, আমি আসার সময় দেখলাম কিছু গন্ডগোল ইত্যাদি, রাস্তায় আমি দেখিনি। যাই হোক, আজকে 71টা আসনে বোধহয় ভোট হচ্ছে, পরপর আবার 3রা তারিখ আছে, আবার 6 আছে। কিন্তু সমস্ত নির্বাচন ওরা ভাষণ দিয়েছে। ওরা যোগী আদিত্যনাথকে, ইউপির মুখ্যমন্ত্রীকে বিহারে নিয়ে এসেছিল। যোগী আদিত্যনাথের বক্তৃতা পুরো উত্তরপ্রদেশে কি করেছে দেখেছে। ওখানে যেমন সংখ্যালঘুরা আক্রান্ত, তেমনি আর নিচু জাত বলে যারা বর্ণিত, অর্থাৎ দলিত, তারপরে আমাদের যাকে বলি ওই আদিবাসী, এদের উপরে আক্রমণ, হত্যাসের ঘটনাটা। বাচ্চা মেয়েটা দলিত পরিবারের নৃশংসতম আক্রমণ হলো, এবং সেই আক্রমণ চাপা দেওয়ার জন্য রাজ্যের সরকার, এই যোগী আদিত্যনাথের সরকার, মৃতদেহ পুড়িয়ে দিল, পরিবারকে জানালো না, এবং কিভাবে আড়াল করার চেষ্টা করেছে। এবং ওর বাড়ি, ওর পরিবারের বাইরে উঁচু জাতের লোকেরা, রাজপুতরা, তারা দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছে যাতে ওরা প্রতিবাদ জানাতে না পারে, প্রেসকে যাতে দেখা করতে না পারে। সেই যোগী আদিত্যনাথ, তাকে দিয়ে সাম্প্রদায়িক বক্তৃতা দিয়েছে, ওখানে মোদীর বক্তৃতা চলেছে। অর্থাৎ ওরা আজকে রাজনীতি, ওদের নির্বাচনে জেতার জন্য সাম্প্রদায়িকতার রাজনীতি, এবং গোটা দেশে আজকে ভয়ঙ্কর বিপদ তৈরি করেছে। এই অবস্থায় ভারতের সাম্প্রদায়িক ঐক্য, তাকে রক্ষা করা, ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করা, এটা 3 নম্বর লড়াই আমাদের সামনে আছে। আমাদের দেশের বৌদ্ধবাদ, আমাদের দেশের গণতন্ত্র রক্ষা করার লড়াই, এই লড়াই আমরা চালাচ্ছি। এই সমস্ত লড়াইগুলো আমরা আজকে পরিচালনা করছি, এবং এই লড়াই আমরা চালাবার জন্যেই, এই লড়াইকে আরো জোরদার করার জন্য আগামী 26শে নভেম্বর আমরা সর্বভারতীয় ধর্মঘট, ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছে, কিষাণ সভা, ক্ষেত মজুর সংগঠন, অন্যান্য গণসংগঠন একে সমর্থন দিয়েছে, আর তার ভিত্তিতে আমরা এগোচ্ছি। আবার এর সাথে তো এটাও আমরা জানি, পশ্চিমবাংলার বুকে যেমন আমরা বিজেপি RSS কে দেখছি, তৃণমূল কংগ্রেসকে দেখছি, এদের রাজ্য সরকার, এবং এই দুটো দল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, এদের বোঝাপড়া করে এরা পশ্চিমবাংলাকে পরিচালনা করছে।
বাংলার বুকে দ্বিদলীয় রাজনীতি, হাজার হাজার কোটি টাকা, বিজেপিরও টাকা আছে, তৃণমূলের আছে। এরা মিডিয়াকে কিনে নিয়েছে, মিডিয়াকে দিয়ে এমনভাবে খবর করছে। আমাদের বড় বড় মিটিং হয়, বড় বড়, ধরুন আমি বলছি বাঁকুড়া জেলার বুকে আজকে কমরেড অশ্বিনী রাজকে কেন্দ্র করে সকাল থেকে শুনছিলাম আপনারা এবং মানে পার্টি এবং যুবরা অন্যান্যরা বিরাট আকারে কর্মসূচি নিয়েছে একটা এইরকম ব্যক্তিত্বকে সামনে রেখে। দেশ বিশেষ করে আগামী প্রজন্মকে উৎসাহিত করার মতো একটা বিষয়। এটা কি মিডিয়ার খবর হয়? না, মিডিয়া বাংলার মিডিয়া করা বুঝিয়ে দিয়েছে এমনভাবে খবর করো। আমাদের এত লড়াই চলছে, সত্যি তো। এই অতিমারির পরিস্থিতির মধ্যে মুখে মুখোশ পরে, ওই মাস্ক পরে, দূরত্ব বজায় রেখে আমরা তো সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, মিছিল একের পর এক করেছি। ওই যে কমরেড বলছিলেন, অজিত বলছিলেন যে আপনাদের এই সামনেই 20 তারিখে ডাক দেওয়া হয়েছে ডিএম বাংলো অভিযান, এর আগেও হয়েছে। তাহলে এই সময়কালে আমরা সমস্ত নিরাপত্তা বজায় রেখে কিন্তু মানুষের জন্য লড়াই আমরা ছাড়া কে আছে? সারা পশ্চিম বাংলায় আর্ত মানুষকে বাঁচাও, ওই আপনার অতিমারিতে আক্রান্ত মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের রক্ষা করো। এমনকি অন্য রাজ্যে যখন আটকে গেছিল তাদের সেই রাজ্যে রক্ষা করা, ফেরত আসার পরে তাদের বাঁচাও। আমাদের পার্টি, আমাদের কর্মীরা, আমাদের যুবকর্মীরা, আমাদের তরুণরা তারাই খাদ্য সংগ্রহ করেছেন, অর্থ সংগ্রহ করেছেন, মানুষের কাছে ওই আক্রান্ত মানুষের পাশে পৌঁছেছে। আবার আমফান ঘূর্ণিঝড় হয়েছে, রাজ্য সরকারকে খুঁজে পাওয়া যায়নি বেশ কয়েকদিন, আমাদের কর্মীরাই ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এগুলো দেখবেন না, কারণ ওরা তৈরি করেছে কোটি কোটি টাকা দিয়ে মিডিয়া। তারা দেখাচ্ছে পশ্চিমবাংলা ইট ইজ এ কোশ্চেন অফ বাইনারি পলিটিক্স, মানে দ্বিদলীয় রাজনীতি। হয় বিজেপি বা তৃণমূল এমনভাবে দেখাও, বামপন্থীদের কিছুতেই গুরুত্ব দিয়ে দেখাবেন। ওরা না দেখানো শেষ কথা হবে না, কারণ এই মুহূর্তে বাংলার বুকে লড়াই যা হচ্ছে, আমরাই তো আছি মানুষকে, আর্ত মানুষকে রক্ষা করা। এই যে দেখছেন সব পিপলস ক্যান্টিন চলছে। প্রথমে শুরু হয়েছিল একটা যাদবপুরে কলকাতায়, আজকে ছড়িয়ে পড়েছে কত জায়গায়। এরকম অজস্র সবজি বাজার, সস্তায় সবজি মানুষকে পৌঁছে দাও, এরকম অসংখ্য নতুন নতুন কাজ। এমনকি চিকিৎসা কেন্দ্র করো মানুষের, কারণ এই রাজ্য এবং কেন্দ্র দুটোই তো ব্যর্থ। এইরকম অতিমারির পরিস্থিতিতে মানুষকে রক্ষা করবার জন্য চিকিৎসা, টেস্টিং, পরীক্ষা, এই সমস্ত ক্ষেত্রে মোদী সরকার ব্যর্থ, কারণ ভারতের অবস্থা সবচেয়ে খারাপ। যেমন কয়েকদিন আগে রিপোর্ট বেরিয়েছে বিশ্ব ক্ষুধার সূচক, অর্থাৎ ক্ষুধার্ত মানুষ পৃথিবীতে, তাতে দেখা যাচ্ছে ভারত 107টা দেশের মধ্যে ভারত 94 নম্বরে। এমনকি আমাদের ঘরের কাছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এদের থেকেও ভারত পিছনে। এই ভয়ঙ্কর অবস্থা। আবার এই মুহূর্তে টেস্টিং, পরীক্ষা করার অতিমারি, প্যান্ডেমিক, এই করোনা, তাতে দেখা যাচ্ছে এমনকি পৃথিবী আমাদের ঘরের কাছে দেশের থেকেও, বাংলাদেশের থেকেও আমরা পিছনে। এই কেন্দ্রের সরকার আর রাজ্য, আজকের কাগজের গণশক্তিতে আপনারা দেখেছেন, এই আমাদের গোটা এই সময়কালে রাজ্যের সরকারি ডাক্তার 64 জন মারা গেছে, 64 বা 65 জন মারা গেছে। এই শারদ উৎসবের সময় জনা 4-5 ডাক্তার, সরকারি চিকিৎসক, অর্থাৎ সরকার, এই চিকিৎসক যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, ইংরেজিতে বলেন, অর্থাৎ সামনের সারির যোদ্ধা এই করোনার বিরুদ্ধে, সেই মানুষগুলোকে রক্ষা করবার জন্য পিপিই, পোশাক ইত্যাদি ইত্যাদি যা করা, সরকার তাতেও ব্যর্থ। চিকিৎসা, এই তো ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে একদিকে মানুষকে রক্ষা করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের স্বার্থ রক্ষা করার লড়াই তো আমরাই করছি না। মিডিয়া এটা চায় না, কারণ ওরা চায় না পশ্চিমবাংলার বামপন্থীরা সামনে এটা মানুষ দেখুক, কিন্তু ওদের চাওয়ার উপরে কিছু নির্ভর করে। পশ্চিমবাংলায় গত প্রায় 9.5 বছর ধরে এই তৃণমূলী শাসন মানুষ দেখছে। গণতন্ত্র নেই, চরম স্বৈরাচার পশ্চিমবাংলায়, চরম দুর্নীতি, এবং এরা এবং বিজেপি দুই সম্প্রদায় ওই মেরুকরণের রাজনীতি নিয়েছে। এরা বোঝাপড়া করে, বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি, এরা দুদল বোঝাপড়া করে এগিয়ে নিয়ে চলেছে পশ্চিমবাংলার বুকে। এবং এই রকমের পশ্চিমবাংলায় এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার বুকে লড়াই আমাদের লড়তে হচ্ছে। কিন্তু বাঁকুড়া জেলায় সন্ত্রাসের এলাকা, কত এলাকা ছিল, এখন নয় আমরা লড়াই করে বহু জায়গায় ঢুকছি, বহু বুথে বহু এলাকা আমাদের থাকতে দেয়নি, মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে, আমাদের গণসংগঠনকে কাজ করতে দেয়নি। কিন্তু আমরা, আমাদের কর্মী, আমাদের পার্টি, আমাদের গণসংগঠনের কর্মীরা লড়াই করে, মাথা উঁচু করে লড়াই করে মানুষের আস্থা ফিরিয়ে এনে ধাপে ধাপে এগোচ্ছি আমরা। তাহলে পশ্চিমবাংলার বুকেও একটা লড়াই, এবং পশ্চিমবাংলায় লড়াইটা আমাদের সামনে। যেমন একদিকে সারা দেশের সরকার বিজেপি আরএসএস, সেই বিজেপির বিরুদ্ধে সারা দেশের লড়াই, এই লড়াই বাংলারও লড়াই। কিন্তু পশ্চিমবাংলায় আরএসএস বিজেপিকে হারানো যাবে না। আমরা পরিষ্কার বলি, পশ্চিমবাংলায় তৃণমূলকে না হারাতে পারলে
একে যদি পরাজিত না করানো যায় তাহলে বিজেপিকেও রোকা যাবে না, বিজেপিকে হারানো যাবে না। তাই পশ্চিমবাংলায় আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একসাথে বলি বিজেপিকেও হারাও, তৃণমূলকে হারাও, নচেত আমরা যে লক্ষ্যে এগোতে চাইছি সম্ভব না। সেই লড়াই লড়ছি। যেমন সামনে আমাদের 26শে নভেম্বর, কেউ বাধা দিতে চাইবে, কিন্তু সে তো লড়াই শ্রমিকদের লড়াই, সব কারখানায় জয়ের লক্ষ্যে আমাদের অভিযান। চলুন আজকের পর এই আলোচনা সবার পর এই এলাকায় আরো জোর কদমে জয়ের লক্ষ্যে আমরা এগোই। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে অভিনন্দন।